রয়েছে তার দিকে। রাজ্যে আরো একবার মন্ত্রিসভার সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে এবং কেন এই মন্ত্রিসভার সম্প্রসারণ হবে সে বিষয়টাও বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। কি কারণে মন্ত্রিসভা সম্প্রসারণ হওয়ার মতো একটা পরিস্থিতির কথা বা সমালোচনা হচ্ছে, পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই আলোচনার একটা শিখরে পৌঁছে গেছে, তার মূল কারণ কি? তিপ্রামথার পক্ষ থেকে, তিপ্রামথা যে সময়টাতে বিরোধী শিবিরে ছিল, সেই বিরোধী শিবিরে থাকাকালীন যিনি বিরোধী দলনেতা ছিলেন তিনি এবার শাসক দলে ফিরতে চাইছেন, এমনটাই সম্ভাবনা। এবং এই সম্ভাবনার উপর ভিত্তি করে মন্ত্রিসভার সম্প্রসারণ হওয়া কিংবা নতুন দায়িত্ব কারো কাঁধে তুলে দেওয়া এমন ঘটনা কিন্তু ঘটতে পারে। সবকিছুই অনুমানের উপর নির্ভর করছে। তবে তারই মধ্যে তিপ্রামথা সুপ্রিমোর একটি বক্তব্য এই সমালোচনার ঝড়টাকে আরো কোথাও যেন সুদৃঢ় করে দিয়েছে। প্রদ্যুৎ কিশোর দেববর্মন যখন কাউকে বিশ্বাসঘাতক বলছেন, কাউকে গদ্দার বলছেন, নিজেরই রাজনৈতিক দলের থেকে, যারা নাকি ক্ষমতার লোভে, চেয়ারের লোভে যে কোনো সময় দল পরিবর্তন করতে পারেন, তাদেরকেই তিনি গদ্দার বলে আখ্যায়িত করেছেন। কোট আনকোট করে বলছি, এই শব্দটা কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মন ব্যবহার করেছেন, ট্রেইটার, বিশ্বাসঘাতক বা গদ্দার। এবার তিনি এই শব্দটা নিশ্চয়ই অন্য কোনো রাজনৈতিক দলের নেতৃত্বদের জন্য ব্যবহার করবেন না। নিজের রাজনৈতিক দলের এমন কিছু মানুষ রয়েছেন বা এমন কিছু নেতৃত্বরা রয়েছেন যারা প্রায় অনেক দিন থেকেই তাদের মতামত এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মনের মতামতে অনেকটাই অমিল ছিল এবং সেই অমিলগুলি বহুবার প্রকাশ্যে এসেছে। এবং এমনটাও খবর, যিনি বিরোধী দলনেতা হিসাবে দায়িত্বে ছিলেন তিপ্রামথা যখন প্রধান বিরোধী দল ছিল, সেই ব্যক্তি অর্থাৎ বর্তমানে যিনি ক্যাবিনেটের সদস্য অনিমেষ দেববর্মা 13 জন বিধায়কদের মধ্যে বেশ কয়েকজন বিধায়কদেরকে সাথে নিয়ে বিজেপিতে যোগদান করতে পারেন। এবার বিজেপিতে যোগদান যদি তিপ্রামথার বিধায়কেরা করেন বা সেটার সংখ্যা যদি 6 থেকে 7 হয়, তাহলে নিশ্চয়ই মন্ত্রিসভার সম্প্রসারণ হবে। তার কারণ এমনিতেই আমরা দেখতে পাই যে তিপ্রামথার পক্ষ থেকে বলা হয় যে তাদের নাকি বিজেপির সাথে এই শর্তে অ্যালায়েন্স হয়েছিল যে তাদের 3 জন মন্ত্রী, মিনিমাম 3 জন মন্ত্রী থাকা প্রয়োজন ক্যাবিনেটে, কিন্তু তার মধ্যে একজনকেই পূর্ণমন্ত্রী করা হয়েছে এবং অন্য আরেকজন রাজ্যমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। তো সে কারণে কি মন্ত্রিত্ব পাওয়ার জন্যই 6 থেকে 7 জন বিধায়ক বিজেপিতে যোগদান করতে পারেন এবং এই সম্ভাবনাটাও কিন্তু অনিমেষ দেববর্মা কতজনকে তিপ্রামথা থেকে বিজেপিতে আনতে পারবেন। সূত্রের খবরেও রয়েছে যে তিপ্রামথার অন্যান্য নেতৃত্বরা, প্রদ্যুৎ কিশোর দেববর্মন থেকে শুরু করে সিনিয়র নেতা রঞ্জিত দেববর্মার বক্তব্য যে অনিমেষ দেববর্মার কাছে সেই ক্ষমতা নেই বা অনিমেষ দেববর্মার কাছে 6 থেকে 7 জন বিধায়ক মথা থেকে বিজেপিতে আনার ওনার কাছে সেই মেজরিটি নেই। অর্থাৎ 13 জন বিধায়কের মধ্যে একজনও তিপ্রামথা ছেড়ে যাবে না। এবার যদি অনিমেষ দেববর্মা এমনিতেই ক্যাবিনেট মন্ত্রী রয়েছেন, তিপ্রামথায় থেকেও তিনি ক্যাবিনেট মন্ত্রী রয়েছেন, তাহলে আর কোন সেটেলমেন্টের কারণে বা কোন দাবির জন্যে, কোন পদের জন্যে তিনি মথার দল বা মথার সঙ্গ ত্যাগ করতে পারেন? তাহলে কি উপমুখ্যমন্ত্রীর আসন পাওয়ার জন্যে? ইতিমধ্যে আবার শোনা যাচ্ছিল প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলছিলেন যে জনজাতি মুখ্যমন্ত্রী হবে 2028-এ এবং এই সমস্ত জল্পনা 2026-এর এডিসি ভোটের আগেই শোনা যাচ্ছে। এবং এটা প্রথমবারের মতো নয় যে ত্রিপুরায় মন্ত্রিসভার সম্প্রসারণ হঠাৎ করে হয়নি, এমন বহুবার হয়েছে বিগত 8 বছরে। মুখ্যমন্ত্রীর বদল হয়েছে 8 বছরে, 8 বছরে 2 থেকে 3 বার মন্ত্রিসভার সম্প্রসারণ হয়েছে। কিছুদিন আগেই আমরা মন্ত্রিসভার সম্প্রসারণ দেখলাম যেখানে কিশোর বর্মনকে উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্ব দেওয়া হয়। তার আগে 2023-এর বিধানসভা নির্বাচনের আগে আমরা দেখলাম আরো একবার মন্ত্রিসভার সম্প্রসারণ হয়, যেখানে বেশ কিছু বিক্ষুব্ধ বিজেপির বিধায়ক যারা ছিলেন তারা কেউ দল ত্যাগ করেছেন আর বাকিদেরকে ক্যাবিনেটে জায়গা দেওয়া হয়েছিল। সেখানে সুশান্ত চৌধুরী থেকে শুরু করে আরো অনেককেই জায়গা দেওয়া হয়েছে। রামপ্রসাদ পাল, যিনি 2022-এ মুখ্যমন্ত্রী বদলের সময় উনি বিক্ষুব্ধ ছিলেন,
এবং ক্যাবিনেটে ওনাকে স্থান দেওয়া হয়েছিল, কিন্তু 2023-এর পর ওনাকে আর সেই ক্যাবিনেটে স্থান দেওয়া হয়নি মন্ত্রিসভা সম্প্রসারণের পর। সেটা নিয়েও একটা জল্পনা শুরু হয়েছিল যে পুরনো বিজেপির যারা নেতৃত্বরা রয়েছেন তাদেরকে জায়গা দেওয়া হচ্ছে না, মন্ত্রিত্বের জায়গা দেওয়া হচ্ছে না। বিশেষ বিশেষ কিছু দপ্তর, স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তর, পুলিশ দপ্তর, সেটা মুখ্যমন্ত্রী নিজের কাছেই রেখেছেন যাতে করে অন্য কোনো সমস্যা সৃষ্টি না হয় এবং পরবর্তী সময় যাতে সম্প্রসারণ করা যায় তার জন্যও কিন্তু এই দপ্তরগুলি মুখ্যমন্ত্রীর হাতেই ছিল। অর্থাৎ এখন রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে যা রয়েছে, এই পরিস্থিতি আগে হয়নি এমন কিন্তু নয়। তবে এখন বিরোধী রাজনৈতিক দল যারা ছিলেন বর্তমানে তারা শাসন ক্ষমতায় রয়েছেন ঠিকই, অর্থাৎ অনিমেষ দেববর্মা শাসন ক্ষমতায় আছেন, ক্যাবিনেটে মন্ত্রী রয়েছেন, কিন্তু যে দল থেকে তিনি প্রতিনিধিত্ব করছেন সেটা তিপ্রামথা। এবার সেখান থেকে তিনি যদি বিজেপির ঘরে যান বা বিজেপির ঝান্ডা হাতে নেন, তাহলে কি তিনি অন্য কোনো চেয়ারের জন্য সেই বিজেপির দিকে ঝুঁকবেন? আগামীকাল বাজেট অধিবেশন এবং বাজেট অধিবেশন শুরু হবে আগামীকাল, এবং আগামীকালের বাজেট অধিবেশনে ঠিক কি হতে যাচ্ছে? আগামীকাল বাজেট পেশ হওয়ার পর, বাজেট অধিবেশন শুরু হওয়ার পর, বাজেট পেশ হওয়ার পরেই যে তুমুল সমালোচনা চলছে সেটাই কি দাঁড়ি পড়বে, নাকি এই সম্পূর্ণ যে আশঙ্কা বা সম্ভাবনা করা হচ্ছে এই সম্ভাবনাটাকে দৃঢ় করার কাজ যিনি করেছেন তিনি হচ্ছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তার কারণ যখন জল্পনা চলছে যে তিপ্রামথার ঘর ভাঙতে পারে, তিপ্রামথার বিধায়কেরা দল ত্যাগ করতে পারেন, দল পরিবর্তন করতে পারেন, ঠিক তখনই প্রদ্যুৎ কিশোর দেববর্মনের মুখে বিশ্বাসঘাতকের ব্যাপারে তিনি কথা বলেছেন, যারা দলের বিরুদ্ধে ক্ষমতার জন্য যারা দল ত্যাগ করতে পারেন। আমরা আগে ওনার বক্তব্যটা শুনবো, তারপর আবারও বিস্তারিত আলোচনায় আসবো। जिताना है तो आज से अगले 1 महीने तक कोई एमएलए नहीं रहेगा, कोई एमडीसी नहीं रहेगा, कोई बुबाकरा नहीं रहेगा। हम लोग सबको वॉरियर्स हानि बुसा बन के अपना अधिकार के लिए फाइट करना पड़ेगा। यहां में मीडिया है, मीडिया ने मुझे सवेरे से बहुत फोन किया है कि तिप्रामथा टूटेगा। तिप्रामथा तिप्रासा टूटेगा नहीं। मैं आपको बोलना चाहता हूं, जब गरीब तिप्रासा अपना बुबागरा के साथ है, जब गरीब बुमा आपका बुबागरा के साथ है, जब गरीब से गरीब लोग मेरे साथ है, तो मैं किसी से भी लड़ जाऊंगा, लेकिन आपके साथ गद्दारी नहीं करूंगा। जो लोग बुबागरा को मारना चाहते हैं, जो लोग मुझे खत्म करना चाहते हैं, मैं उनको एक बात बोलना चाहता हूं, मैं क्षत्रिय हूं, मैं वॉरियर हूं, और मैं आपको दिखाऊंगा कि त्रिपुरा का राजा के अंदर कितना हिम्मत है। अभी तक आपने मेरा प्यार देखा है, अब मेरा आक्रोश देखना। अभी तक आपने मेरा आंसू देखा है, अब मेरा गरीब के लिए मेरा फाइट देखना। रंजीत अंके बोली क्रिया, हम लोग किसी से डरता नहीं है। देखेगा किसमें है कितना दम। We are ready? Are you ready? देखो, ये रैली करो और हर गांव में जाके बोलो कि ये फाइट अपना नेक्स्ट जेनरेशन का है। ये फाइट हमारा बच्चों का अधिकार का है। ये फाइट मंत्री का पोस्ट का नहीं है, ये फाइट एमएलए का नहीं है, ये फाइट अपना गरीब से गरीब तिप्रासा को
उसका अधिकार देने का है। गला कट जाएगा, लेकिन बुबागरा कभी भी अपना तीव्रता को कॉम्प्रोमाइज नहीं करेगा। आगे बढ़ो, राजा आपके साथ है, आगे फाइट करो, राजा आपके साथ है। देखा जाएगा किसमें है कितना दम। दलाइल हमद। তাহলে প্রদ্যোৎ কিশোর দেববর্মনের দলে ওনার ভাষায় গদ্দার কারা? তাহলে কি উনি তাদেরকে চিহ্নিত করতে পেরেছেন যে কারা দলকে বিশ্বাসঘাতক, দলকে সেখানে ছেড়ে অন্যান্য দলে যাওয়ার পরিকল্পনা করছে? ইতিমধ্যেই এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে না তো শাসক দলের পক্ষ থেকে অর্থাৎ বিজেপির পক্ষ থেকে, না তো মথার পক্ষ থেকে অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট এসছে, না তো যাকে নিয়ে এত জল্পনা অনিমেষ দেববর্মা ক্যাবিনেট মন্ত্রী, ওনার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া সামনে এসেছে। এখন দেখার বিষয় যে আগামী বাজেট অধিবেশন আগামীকাল থেকে যেটা শুরু হবে, সেই বাজেট অধিবেশনের জন্যই কি এই পুরো সমালোচনাটা আটকে থাকে, নাকি আগামীকাল বিষয়টা স্পষ্ট হয় কিনা সেটাই দেখার। এবং প্রদ্যোৎ কিশোর দেববর্মন কেন এই বিষয়টা প্রকাশ্য সমাবেশে উল্লেখ করলেন, তাহলে কি এটা এখন সিলমোহর পড়ার বাকি শুধু, যে দল ত্যাগ করে কেউ হয়তো বা অন্য কোনো আসনের জন্য, অন্য কোনো পদের জন্য দল ত্যাগ করতে পারেন? কিন্তু প্রশ্ন হচ্ছে যে মথার কাছে এখন 13 জন বিধায়ক রয়েছেন, এবং সেই 13 জন বিধায়ক থেকে যদি একজন বিধায়ক অন্য জায়গায় চলে যায়, তাহলে সেটা মথার কাছে বা বিজেপির কাছে খুব একটা বড় অ্যাচিভমেন্ট হবে না, মথার কাছেও সেটা খুব বড় একটা লস হবে না। কিন্তু যখন এই একজন বিধায়কের সাথে আরো অন্যান্য বিধায়কদের নাম জুড়ে যাচ্ছে বা অন্যান্য প্রায় 7 থেকে 8 জন বিধায়কদের একসাথে যাওয়ার কথা উঠছে, এই মেজরিটি কার পক্ষে রয়েছে? প্রদ্যোৎ কিশোর দেববর্মনের পক্ষে, নাকি এখন পুরো তিপ্রামথা দল দুটো ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে? একটা ভাগ যারা প্রদ্যোৎ কিশোর দেববর্মনের সাথে রয়েছেন, আর একটা ভাগ যারা হয়তো প্রদ্যোৎ কিশোর দেববর্মনের নীতি বা একটা পরিস্থিতিতে যেখানে বিজেপির বিরোধিতা করা, অন্যদিকে আবার বিজেপির সাথেই আলোচনা করা, এই দুইয়ের মধ্যে তারা একেবারে বিভ্রান্ত, এবং তার কারণেই তারা এখন আঞ্চলিক দলের হাত ছেড়ে একটা জাতীয় দলের হাত ধরতে চাইছেন। কি হচ্ছে সমীকরণ, সেটা তো আগামী দিনে প্রকাশ পাবে। আমরাও প্রত্যেকটা আপডেট নিয়ে আপনাদের সাথে থাকবো। আজকের মতো, এখনকার মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে, অন্য কোনো বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনায় থাকবো। ততক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।